So today we will begin our discussion with transformation of sentence. আমরা কি শুরু করব আজকের থেকে? ট্রান্সফরমেশন। একদম খাতা পেন নিয়ে বসবে কিন্তু সবাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সের ট্রান্সফরমেশন, জানো ইংরেজি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা একটি। এবং বলে রাখছি এ টু জেড, এমন কোনো দিক নেই যেখানে শেখানো হবে না, এ টু জেড কমপ্লিট করানো হবে। প্রথম কথা কি হবে, সবাই খাতা পেন নিয়ে বসবে। প্রথমত তোমাদের যেটা শেখানো হবে সেটা ক্লজ। ওকে, কারণ ক্লজ ছাড়া ট্রান্সফরমেশন বুঝতে পারবে না। ক্লজ শেখানোর পরে আমি চলে আসবো ডিরেক্ট ট্রান্সফরমেশনে। প্রথমে শেখাবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মনে রাখবে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এভাবে সব শেখানো হবে কিন্তু পুরোটা। সাথে সেন্টেন্স আমাদের ক রকমের হয়, মিনিং এর দিক থেকে 5 রকমের, আর স্ট্রাকচারের দিক থেকে 3 রকমের। স্ট্রাকচারের দিক থেকে 3 রকম কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর মিনিং এর দিক থেকে 5 রকমের। অ্যাসার্টিভ, বলো, আনসার করো। দেন ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আর অবজেক্টিভ। ওকে, এবার এইগুলো পুরোপুরি মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। ওকে, সাথে এইগুলোর সঙ্গে সব, এই সবকটা বাক্যকে আমরা আবার কি বলি জানো তো? অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বাচকও হতে পারে, আবার সবকটা নেগেটিভও হতে পারে। ওকে, তো এই প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু আমরা ট্রান্সফরমেশন শিখবো। ওকে, পুরো ডিটেল একদম। এবং পার্টস অফ স্পিচ হচ্ছে শব্দকে নিয়ে খেলা। শব্দকে চিনতে হলে পার্টস অফ স্পিচ চিনতে হয়, আর সেন্টেন্সকে চিনতে হলে ট্রান্সফরমেশন শিখতে হয়। ওকে, তো যারা অলরেডি আমার কাছে অফলাইন ব্যাচে পড়ে শিখেছো তারাও খুব ভালোভাবে জানবে, নতুন করে শিখছো। ওকে, এ টু জেড পুরো শেষ পর্যন্ত এটাকে কমপ্লিট করাবো। দেন আমি চলে যাব ভোকাবুলারির ব্যাচে। ওকে, মানে ভোকাবুলারির ক্লাসে। তখন তোমরা দেখতে পাবে একটা শব্দ থেকে কিভাবে প্রচুর শব্দ তোমরা শিখতে পারছো। ওকে, তো চলো আমি সবার প্রথমে আলোচনা করব আমাদের যে টপিক, ক্লজ। আমাদের টপিক হচ্ছে ক্লজ। আচ্ছা, ক্লজ কি কেউ বলতে পারবে? দেখো প্রথমে ক্লজ, দেখো মনে রাখবে ক্লজ বলতে গেলে খুব ভালো করে বুঝবে। সবার আগে আমি একটু এক্সাম্পল দিয়ে আগে বোঝাবো। সবার আগে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো আগে। ধরো আমি একটা বাক্য বলছি, আহ যে the man is standing there. The man is standing there. মানুষটা সেখানে দাঁড়িয়ে রয়েছে। The man is standing there. খুব ভালো করে বোঝো। এবার এই বাক্যে কটা ক্লজ, মানে ক্লজ বলতে কি বোঝায়? দেখো মানুষটা সেখানে দাঁড়িয়ে আছে, তাহলে এটা একটা ভার্ব না? তাহলে এই বাক্যে কটা ভার্ব আছে? একটা ভার্ব আছে, এটা মেন ভার্ব। আর ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব ধরলে চলবে না, মেন ভার্ব কটা আছে সেটা দেখো। এই মেন ভার্বকে আমরা বলি ফাইনাইট ভার্ব। কি বলি? ফাইনাইট ভার্ব, তাই তো? এবার মনে রাখবে একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। ওকে, একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। কি বললাম? একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো কিন্তু ক্লজ থাকবে। তাহলে একটা বাক্যে কতগুলো ক্লজ আছে জানবো কি করে? কটা ফাইনাইট ভার্ব আছে দেখতে হবে। তাহলে ক্লজ কাকে বলে জানো তো? মনে রাখবে একগুচ্ছ শব্দ যেখানে মনে রাখবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, এবং কখনো কখনো কমপ্লিট সেন্স দেয়, কখনো কখনো কমপ্লিট সেন্স দেয় না। ওকে, ভালো করে বুঝতে হবে কেমন ব্যাপারটা হলো। যে দেখো খুব ভালো করে আমি সংজ্ঞাতে পরে আসবো। ধরো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান লিভ অ্যালোন দেন ইউ অনলি মেক আ বিগ মিস্টেক। তুমি যদি ভাবো তুমি একা বাঁচতে পারবে তাহলে তুমি একটা ভুল করছো। তাহলে এই বাক্যে কটা ক্লজ আছে জানবো কি করে?
প্রথমে কটা ভার্ব আছে দেখো, ইফ ইউ থিঙ্ক, তুমি যদি ভাবো, তাহলে থিঙ্কটা একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মানে মেন ভার্ব, হ্যাঁ। দ্যাট ইউ ক্যান লিভ অ্যালোন, লিভটা একটা ভার্ব। দেন ইউ অনলি মেক আ বিগ মিস্টেক, মেকটা একটা ভার্ব। তাহলে এই বাক্যে মোট 3টে ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে কটা ক্লজ আছে বলো তো, বলো। 3টে ক্লজ আছে। এইবার ক্লজ কাকে বলে সেটা আমাদের দেখতে হবে। মনে রাখবে, আমি একটা বাক্য বলছি তোমাদের, ধরো ওয়েট, তাহলে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার, মানুষটা সেখানে দাঁড়িয়ে আছে, এটা একটা ক্লজ হলো, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি although he was tired, comma, he completed the work, যদিও সে ক্লান্ত কিন্তু সে তার কাজটা, যদিও সে ক্লান্ত ছিল কিন্তু সে তার কাজটা কমপ্লিট করেছিল। এবার ভালো করে বোঝো, এখানে কোনটা ফাইনাইট ভার্ব দেখতে হবে। ফাইনাইট ভার্ব মানে মেন ভার্ব। সহজ কথা শোনো, ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে, শুনে নাও। ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারি। আমি বললাম হি ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট মানে পাস্ট টেন্স, তাহলে এটা কি ফাইনাইট ভার্ব না? চিনলাম এই ভার্বটাকে দেখে। কিন্তু যদি বলি গিভিং এ বল, কমা, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে বল দিয়ে, সে আমাকে বল দিয়ে চলে গেল। এবার ভালো করে বোঝো, গিভিং মানে দিয়ে। এবার এটা কিন্তু কি, গিভিং আ বল হি ওয়েন্ট অ্যাওয়ে, ভালো করে বোঝো। পরের বাক্যটা আমি লিখবো গিভিং এ বল হি ইজ হেয়ার। তাহলে গিভিংটা তো থেকেই যাচ্ছে, গিভিং এর জন্য কোনো টেন্স পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এইটার উপরে কোনো নির্ভরই করছে না, এখানেও গিভিং আছে, উপরে বাক্য গিভিং ছিল। তাহলে কি এটা দেখে তো আর কোনো টেন্সের পরিবর্তন হচ্ছে না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট বলে, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে বা মেন ভার্ব বলে। ওকে, তাহলে কি দেখবো দেখো, অলদো হি ওয়াজ টায়ার্ড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে কটা ভার্ব আছে? টায়ার্ড ক্লান্ত, আর কমপ্লিটেড সম্পূর্ণ করেছিল, দুটো ভার্ব আছে। তাহলে বাকি কটা ক্লজ আছে বলো? দুটো। তাহলে এ বাক্যে দুটো ক্লজ আছে। এবার দেখো ভালো করে, অলদো হি ওয়াজ টায়ার্ড, এই এতটুকু আমরা ধরো নেই বাক্যে। তাহলে হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করেছিল। তাহলে এই বাক্যটা তো পুরোপুরি মানে বহন করছে, হ্যাঁ কি না? সে তার কাজটা কমপ্লিট করেছিল, তাই তো, পুরোপুরি বাক্যটা মানে বহন করছে। তাহলে আমরা কি বলবো এটাকে? এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এ পুরোপুরি মানে দান করতে পারছে বলে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি শুধু এতটুকুকে বলি, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, তারপরে কিছুই বললাম না ধরো, তাহলে কি হবে? এটা পুরোপুরি মানে বহন করতে পারছে না। যদিও সে ক্লান্ত ছিল, তারপর কি আমরা জানি না, সুতরাং এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ কিন্তু দুটোই, কিন্তু একটা পুরোপুরি মিনিং বহন করতে পারছে, একটা পুরোপুরি মিনিং বহন করতে পারছে না। যে ক্লজটা পুরোপুরি মিনিং বহন করতে পারে তাদেরকে বলে প্রিন্সিপাল ক্লজ, আর যে ক্লজটা পুরোপুরি মিনিং বহন করতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, দেখো তাহলে ক্লজ কত রকমের? দুই রকমের। তাহলে ক্লজ কাকে বলে দেখবো। এ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, ইন হুইচ কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, যেখানে একটা সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। আর একটা সংজ্ঞা আছে, এ ক্লজ ইজ আ মিনিংফুল ইউনিট রিসেম্বলিং আ স্মল সেন্টেন্স, রিসেম্বলিং মানে দেখতে, একটা ছোট্ট বাক্যের মতো দেখতে, কন্টেইনিং আ ফাইনাইট ভার্ব, যেখানে ফাইনাইট ভার্ব থাকে। ওকে, ইন আ লার্জার সেন্টেন্সেস, বড় বাক্যে, the number of clauses depends on the number of finite verbs, কতগুলো ফাইনাইট ভার্ব আছে সেটার উপর নির্ভর করবে যে কতগুলো ক্লজ আছে। ওকে, তাহলে ক্লজ দেখতে গেলে দেখতে হবে কটা ফাইনাইট ভার্ব আছে, আর কিছুই না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো তাহলে ক্লজ কত রকমের হলো। ক্লজ মেনলি কিন্তু দুই ধরনের, ক্লজ মেনলি কিন্তু দুই ধরনের, ক্লজ মেনলি দুই ধরনের। কি কি শিখলাম বলো? একদম, এটাই লাস্ট শেখাচ্ছি তোমাদের, কিন্তু এটা এই ট্রান্সফরমেশনের চ্যাপ্টারটা পুরো ভালোভাবে শিখে নেবে এবং পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত করিয়ে দেবো। তো ক্লজ দু রকমের, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ
এবার দেখো প্রিন্সিপাল ক্লজ একা একা মানে দাঁড় করাতে পারে বলে একে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, বা মেন ক্লজ। আর এই ক্লজের আরেকটা মানে হচ্ছে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, যে একা একা মানে দাঁড় করাতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা যদি বলি ক্লজ কাকে বলে, তাহলে ক্লজ হচ্ছে এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে ফাইনাইট ভাব থাকে এবং সেটা কখনো কখনো সম্পূর্ণ মানে দিতে পারে, কখনো কখনো সম্পূর্ণ মানে বহন করতে পারে না। ক্লিয়ার হলো এতদূর? তাহলে সংখ্যাটা যদি আমি লিখি কেমন লিখবো, লিখে নেবে খাতায় এটা, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস having a finite verb and it sometimes makes a complete sense and sometimes not, কখনো কখনো পুরো মিনিং দেয়, কখনো কখনো পুরো মিনিং দিতে পারে না। ওকে, ক্লিয়ার হলো? এবার তাহলে আমরা প্রথমে কি শিখবো, যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে সেটা আমরা আগে শিখবো। যে স্যার প্রিন্সিপাল ক্লজ কাকে বলে সেটা আমরা আগে শিখবো। ওকে, দেখো এবার তোমরা পয়েন্ট করবে খাতায়, প্রিন্সিপাল ক্লজ। ওয়েট, আচ্ছা এবার তোমরা পয়েন্ট করবে প্রিন্সিপাল ক্লজ। পুরো ক্লাস জুড়ে এত কিছু থাকবে, ওকে, যেটা একটা 1 ঘন্টার ক্লাসে আমরা দেখতে পাবো, ঠিক আছে? পুরো ক্লাসটা ভালো করে নোট ডাউন করবে কিন্তু। প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝায় শোনা না ভালো করে। তাহলে প্রিন্সিপাল মানে কি, যে হেড, তার মানে যে ক্লজটা পুরোপুরি মানে বহন করতে পারে, তাই তো? তা কি বলবো আমরা, প্রিন্সিপাল ক্লজ বলবো। তাহলে দ্য ক্লজ which can make complete sense, কমপ্লিট সেন্স মানে কি পুরোপুরি মানে দিতে পারে, বাই ইটসেলফ, যেটা পুরোপুরি মানে বহন করতে পারে, and such a clause is called প্রিন্সিপাল ক্লজ। পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। ওকে, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। ওকে, এবার ধরো আমি বাক্যটা লিখতে পারি, এবার কিছু এক্সাম্পল দেব। ধরো ওয়েট, বললাম দে ওন দ্য ম্যাচ। কটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে মানে একটাই ক্লজ। এবার এটা পুরোপুরি মানে দাঁড় করাতে পারছে, হ্যাঁ পারছে, তাহলে এটা কি হবে, প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই পুরো ক্লজটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ক্লজ। পুরো ক্লজটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ক্লজ বলবো। আশা করছি ক্লিয়ার হয়েছে। আরো এক্সাম্পল দেবো আমরা এখানে। ধর আমি একটা বাক্য বলছি, when the rain stopped, comma we went outside। যখন বৃষ্টি থামলো আমরা চলে বাইরে গেলাম। when the rain stopped, যখন বৃষ্টি থামলো, দেখো এটার একা একা পুরো মানে নেই, কিন্তু যদি আমরা আলাদা করে এটাকে বলি we went outside, আমরা বাইরে গেছিলাম, এটা পুরো মানে রয়েছে। ওকে, তাহলে এই বাক্যে দেখো দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, একটা went আর একটা stopped, তাহলে দুটো ক্লজ হবে, তাই তো? তাহলে এইটাকে আমরা কি বলবো, এটা পুরোপুরি মানে আছে বলে এটাকে বলবো পিসি, কিন্তু এটা পুরোপুরি মানে নেই, এটা তখনই পুরোপুরি মানে বহন করবে যেটা এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকবে। যতক্ষণ না প্রিন্সিপাল ক্লজ আসছে এটা পুরোপুরি মানে দাঁড় করাতে পারছে না, এটাকে আমরা বলবো এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ।
ওকে, এবং সাবঅর্ডিনেট ক্লজ চেনা কিন্তু একদমই ইজি, সেটা তোমাদের আমি দেখাবো। ওকে, সেটা আমি অবভিয়াসলি দেখাবো। আশা করছি প্রিন্সিপাল ক্লজটা ক্লিয়ার হয়েছে। এবার আমি যাবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজে যাবে এবার। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, দেখো যে ক্লজটা যে একা একা মানে দাঁড় করাতে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? তাকেই তো বলে সাবঅর্ডিনেট ক্লজ। কি লিখবো? দ্য ক্লজ which cannot make a complete sense by itself and এটা কার উপর নির্ভর করে থাকে, and it depends on the principal clause to express its ideas। এ পুরোপুরি মানে তখনই দাঁড় করাতে পারবে যখন সেটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তখন একা একা কিন্তু মানে দাঁড় করাতে পারবে না। ধরো আমি বললাম, একটা এক্সাম্পল দিচ্ছি, although the weather was extremely cold, comma, the soldiers continued their mission। সবার আগে আমার কাজ হচ্ছে কটা ভার্ব আছে খুঁজবো, তাই না? দেখো প্রথম কথা হচ্ছে although the weather was extremely cold, was এখানে একটা মেন ভার্ব রয়েছে, was মানে সবসময় হেল্পিং ভার্ব হবে না। দ্য সোলজার কন্টিনিউড, এটা একটা মেন ভার্ব, তাহলে দুটো ক্লজ আছে। এবার দেখো although the weather was extremely cold, যদিও আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা ছিল, তাহলে কি পুরোপুরি মানে তার কথা পাচ্ছে না এখনো পর্যন্ত। দ্য সোলজার কন্টিনিউড দেয়ার মিশন, সোলজাররা তাদের মিশনটা চালিয়ে যাচ্ছিল, তাহলে কি এই পরের টুকুকে আমরা বলবো পিসি, কিন্তু উপরের টুকু অলদো থেকে এই কোল্ড পর্যন্ত এটা হচ্ছে আমাদের এসসি, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এসসি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর একা একা পুরো মানে নেই যতক্ষণ না পর্যন্ত পিসি আসছে, তাই না? যতক্ষণ না পিসি আসছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদের একটা আমি জিনিস লক্ষ্য করেছি কিনা সেটা আমি বলতে চাই, যে দেখো যে মনে রাখবে যদি যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু বাইন্ডার দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? বাইন্ডার দিয়ে। যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে? অ্যাজ, বিকজ, সিন্স, ইট, বিফোর, আফটার, দ্যাট, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হোয়াট, ওয়েন, হোয়ার, হুইচ, হু, হুম, হুজ, এগুলো, হাউ, এ প্রত্যেকটা জিনিস দিয়ে শুরু হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে কি দিয়ে? বাইন্ডার দিয়ে। বাইন্ডার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আর প্রিন্সিপাল ক্লজের সূত্রটা কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওকে, সেটা তো দেখলাম। দেখো অলদো দিয়ে শুরু হচ্ছে মানে কি এটা একটা বাইন্ডার, বাইন্ডার দিয়ে শুরু হওয়া মানে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করছি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা চিনতে পারছো, বাকিটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এবার আমি একটু একটা আলাদা ধরনের থাকতে পারে বাক্য, ধরো আমি বললাম দ্য বুক দ্যাট ইউ gave me yesterday is fascinating, যে বইটা তুমি আমাকে গতকাল দিয়েছিলে সেটা হচ্ছে খুব চমৎকার। ভালো করে এবার বোঝো, এখানে পিসি আর এসসি কোনটা কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। স্যার এটা হচ্ছে দ্যাট ইউ গেভ মি yesterday, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য বুক ইজ
ফ্যান্টাস্টিক এটা হচ্ছে মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বাট পরেরটি হচ্ছে সেই এক্সটেনশন। সাবাস, ভেরি গুড ভেরি গুড। দেখো বলছে দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইয়েস্টারডে, যে বইটা তুমি আমাকে গতকাল দিয়েছিলে, ইজ ফ্যাসিনেটিং, খুবই সুন্দর। তাহলে ভালো করে বোঝো, এবার পরপর দেখলে হবে না, এইখানে সাবজেক্টটা রয়েছে কিন্তু এর ভাবটা এখানে কন্টিনিউ হচ্ছে, তাই মনে রাখবে এই যে দ্যাট আছে মানে কি, এটা একটা আমাদের বাইন্ডার, তাহলে এতটুকু আমাদের কি হচ্ছে, এতটুকু আমাদের এসসি হচ্ছে। এবার কি আমাদের দ্য বুক ইজ ফ্যাসিনেটিং, তাহলে লিখবো কি করে জানো, কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন অফ পিসি, এটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ পিসি। ওকে, বুঝতে পারছো আশা করি যে কন্টিনিউয়েশন অফ পিসি এটা কেবল হচ্ছে কারণ এখানে প্রিন্সিপাল ক্লজটা কন্টিনিউ হচ্ছে শেষে এসে। ওকে, এই ধরনের বাক্যও কিন্তু দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ধর আমি একটা বাক্য দিচ্ছি, আর একটা সেম এরকমের, দ্য সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট কমা হু হ্যাড স্পেন্ট decades researching the disease finally discovered a cure। স্যার এত বড় বাক্য কিভাবে পারবো, ব্যাপারটা তা না, ভার্ব খুঁজি, স্পেন্ড একটা ভার্ব, ঠিক আছে, ফাইনালি ডিসকভার একটা ভার্ব, তাহলে দুটো কি আছে, ক্লজ আছে। এবার আমার কোথায় দেখতে হবে প্রথমে, যে কোথায় আমার বাইন্ডার আছে, এই দেখো হু বাইন্ডার, তাহলে হু হ্যাড স্পেন্ড ডিকেডস রিসার্চিং দ্য ডিজিজ, এটা আমাদের এসসি, এটা আমাদের এসসি, তাই না? কিন্তু তাহলে স্যার আমাদের পিসি কোথায় গেল, প্রথমে দ্য সায়েন্টিস্ট আছে তো, এটা আমাদের পিসি কন্টিনিউ হচ্ছে কোথায়, দ্য সায়েন্টিস্ট ফাইনালি ডিসকভার্ড আ কিওর, তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন অফ পিসি। ক্লিয়ার হলো কিনা জানাও। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ না শিখলে কিন্তু কখনোই ট্রান্সফরমেশন প্রপারলি শেখা যায় না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার আমি প্রথমে যাব সাবঅর্ডিনেট, দেখো এবার একটা কথা বলে দিই, হ্যাঁ, এই যে ছকটা কেটেছিলাম, মনে রাখবে ক্লজ দু রকমের, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবে এখান থেকে আমাদের এবার ফার্দার মুভমেন্টে যেতে হবে, এবার থেকে আমাদের ফার্দার মুভমেন্টে কিন্তু যেতে হবে। আর একটা ক্লজ হয় অনেকেই মনে রাখে, দরকার নেই যদিও, এটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ, এটা একটু মাথায় রাখবে তো, কোঅর্ডিনেট ক্লজ ব্যাপারটা কিছুই না, মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুদিকে দুটো পিসি থাকবে, বুঝতে পারলে, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কি আমি শিখিয়েছি কনজাংশনের চ্যাপ্টারে, অ্যান্ড, বাট, ফর, নট, ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে, অ্যান্ড, বাট, ফর, নট, সো, ইয়েট, এগুলো যেমন কোঅর্ডিনেট কনজাংশন, মানে কোঅর্ডিনেট ক্লজের যদি একটা এক্সাম্পল দিই, ওয়েট, মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজ কিছুই না, ধর আমি একটা বাক্য দিচ্ছি, মানে হেডলাইন করেই দিচ্ছি একটা, দাদা আমি একটা এক্সাম্পল দেবো। বলো। রাম ইজ আ গুড বয় অ্যান্ড শ্যাম ইজ আ ব্যাড বয়। হ্যাঁ বলতে পারো রাম ইজ আ গুড বয় অ্যান্ড শ্যাম ইজ আ ব্যাড বয়, বাট এরকম বলতে পারি শি স্টাডিড হার্ড অ্যান্ড শি পাসড দ্য এক্সাম। এবার ভালো করে বলছো, শি স্টাডিড হার্ড, এটা একটা পিসি না, শি পাসড দ্য এক্সাম, এটা একটা পিসি, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এসে গেছে না, কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তাহলে দুপাশে দুটো পিস এর মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। এই পুরো ক্লজটাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ, পুরো ক্লজটাকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আশা করছি বুঝতে পারছি, পুরো ক্লজটাকে আমরা বলবো
কোঅর্ডিনেট ক্লজ। তো মেইনলি আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেটই ধরে থাকি, ঠিক আছে। ওকে, এবার আমরা সেই ভাগটাতে যাব। দেখো এবার এই যে জায়গাটা খুব ভাইটাল, এই জায়গাটা, এই যে ক্লজকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, সাথে 3 নাম্বারটা এখন বাদ দাও, ধরতে হবে না, ওটা জাস্ট জানার জন্য শেখালাম। এই সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, মনে রাখবে, একটা হচ্ছে নাউন ক্লজ, যার আরেক নাম হচ্ছে নমিনাল ক্লজ, ঠিক আছে, যার আরেক নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। আমরা 2 নম্বর পাবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এর আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, আর 3 নম্বর পাবো হচ্ছে আমরা অ্যাডভার্ব ক্লজ। তাহলে ক্লজ তো 2 রকমের, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট স্যার, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 রকমের, 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর অ্যাডজেক্টিভ, 3 নম্বর অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে এতদূর? ক্লিয়ার হয়েছে এতদূর? কোনো সমস্যা রয়েছে কি জিজ্ঞাসা করো কারো? Is there any problem to anyone? No, sir. ওকে, এবার আমরা নেক্সট পার্ট আমরা শুরু করব নাউন ক্লজ বা নমিনাল ক্লজ কি, এটা আমরা নেক্সট দিন এই পার্টটা শুরু করব। কিন্তু আমরা নাউন ক্লজ নমিনাল ক্লজ খুঁজবো কোথায়? প্রিন্সিপাল ক্লজের মধ্যে না সাবঅর্ডিনেটের মধ্যে, বলো তো? Subordinate. সাবঅর্ডিনেটের মধ্যে। হ্যাঁ বলো। স্যার কারণ ওটা তো সাবঅর্ডিনেটেরই ভাগ হচ্ছে না। একদমই তাই, সাবঅর্ডিনেটের যেহেতু ভাগ, সুতরাং আমরা যখনই নাউন ক্লজ খুঁজবো কোথায়? প্রিন্সিপাল ক্লজে না ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে? অবভিয়াসলি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। বাবা ডিপেন্ডেন্ট মানেই তো নির্ভরশীল, কার উপর নির্ভরশীল? এই যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবে, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবে, বুঝতে পারছো? এই যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবে। ওকে, এবার আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এই ট্রান্সফরমেশনটা সব থেকে ভাইটাল হচ্ছে এসএসসি 9, 10, 11, 12 চাকরির জন্য সব থেকে বেশি ভাইটাল। ওকে, তাছাড়াও সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তবে আমি একটা কথা বলতে পারি যে তোমাদের যা দেব এখানে ট্রান্সফরমেশন এমন ভাবে করানো হবে, একবারই শিখবে, বারবার শেখার প্রয়োজন নেই। আমরা একবারই শিখবো, বারবার না। এবং সেটা এমন ভাবে শিখবো শুধুমাত্র এসএসসি 9, 10, 11, 12 কেন, আমরা সমস্ত এক্সামকে ক্র্যাক করতে পারবো। তাই বেশি কথা নয়, শুধুমাত্র আমাদের শিখতে হবে, জানতে হবে। পুরো ক্লাস জুড়ে আমরা প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে হৃদয় থেকে শিখবো, জানবো। এবং গ্রামারকে আশা করছি রুট থেকে শেখাবো, প্রত্যেকটা গ্রামার তোমাদের রুট থেকে শেখাবো, একটাও বাকি থাকবে না। এবং যে চ্যাপ্টারতে হাত দেবো সেটা লাইফ টাইম আর দ্বিতীয়ত তোমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই ক্লজ আইডেন্টিফিকেশন অফ ক্লজ সেটার উপরে কাজ দেবো, সেটা অবভিয়াসলি বাড়িতে করবে এবং শেখো। দেখো এই জায়গাটাকে যদি প্রপারলি বুঝতে পারো কেউ, তারা পুরো সেন্টেন্স নিয়ে খেলতে পারবে, এতটুকু বলে দিলাম তোমাদের। কারণ সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, প্রেডিকেট, অ্যাডভার্বিয়াল, দেন কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, নমিনাল কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সবকিছু রয়েছে কিন্তু, অ্যাডজান্ট সবকিছু। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি, শুধুমাত্র এই দুটো সংজ্ঞা মুখস্থ করলাম তা না, পুরো প্র্যাকটিক্যালি আমরা শিখবো। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এই ক্লজের উপরে আমি টাস্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা কাজটা পুরোপুরি নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে রাখবে। এবার আমি নেক্সট ক্লাসে যাব হচ্ছে নাউন ক্লজ দিয়ে। নেক্সট ক্লাস আমাদের স্টার্ট হবে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। ওকে, এবং আইডেন্টিফিকেশন, ওভারঅল যা যা কোয়েশ্চেন আসতে পারে সবকিছু তোমাদের আমি শেখাবো। আইডেন্টিফিকেশন দেবো, তারপরে একটা বাক্য দিয়ে সেখান থেকে নাউন ক্লজটা সরিয়ে দিয়ে নতুন বাক্য তৈরি করতে বলবো, আবার একটা বাক্য দিয়ে নাউন ক্লজ অ্যাড করে নতুন বাক্য তৈরি করতে বলবো। ওভারঅল সব রকমের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হবে। ওকে, এবং পেশেন্স রাখতে হবে, এই ব্যাচে A to Z কিন্তু তোমাদের কমপ্লিট কভার করানো হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।